নমস্কার। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সময় ব্যবস্থাপনা, মানে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা তো খুবই জরুরি একটা বিষয়। আমরা বেশ কিছু জনপ্রিয় বই সেগুলোর সারসংক্ষেপ ঘেঁটে দেখেছি, বোঝার চেষ্টা করেছি সময়কে ঠিকঠাক কাজে লাগানোর সেরা কৌশলগুলো কি হতে পারে। মানে একদম বাস্তবসম্মত কিছু টিপস, তাই তো? তত্ত্বের বাইরে গিয়ে। ঠিক তাই, মূল লক্ষ্য সেটাই, ব্যবহারিক কিছু উপায় খুঁজে বের করা। আচ্ছা, আসুন তাহলে শুরু করা যাক। সহজ কথায় যদি বলি, আইডিয়াটা হলো নিজের যা লক্ষ্য তা পূরণ করার জন্য যে সময়টা হাতে আছে সেটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো। একদম, সময় তো সীমিত। তো প্রথমেই আসে প্রায়োরিটি ঠিক করার ব্যাপারটা, মানে কোন কাজটা আগে করব। প্রায়ই শোনা যায় 80-20 রুলটার কথা। হ্যাঁ, প্যারিটো প্রিন্সিপাল। যে আমাদের 80% রেজাল্ট আসে নাকি মাত্র 20% কাজ থেকে। এটা তো বেশ ইন্টারেস্টিং, কিন্তু বিভিন্ন বইয়ে কি এই 20% কাজ খুঁজে বের করার কোনো নির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে, নাকি লেখকদের মধ্যে একটু মতভেদও আছে? এটা ভালো প্রশ্ন। আসলে বেশিরভাগ লেখকই জোর দেন যে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য কি সেটার সাথে মিলিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিনে নিতে হবে। আচ্ছা, পদ্ধতি হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে। কেউ হয়তো ডেটা দেখতে বলেন, কেউ বা নিজের ইন্টুইশন বা অভিজ্ঞতার উপর জোর দেন, কিন্তু মূল কথাটা একই, মানে যে অল্প কয়েকটা কাজ সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে সেগুলোর উপর ফোকাস করা। আর লক্ষ্যগুলো যত পরিষ্কার হবে, এই 20% কাজ খুঁজে বের করাটাও তত সহজ হয়ে যায় আর কি। তার মানে লক্ষ্য ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরের ধাপটা হলো প্ল্যানিং, পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনা। প্রায় সব বইতেই দেখি এই পরামর্শ, আগের রাতে পরের দিনের কাজের একটা লিস্ট বানিয়ে ফেলা বা বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। ঠিক তাই। আর এই পরিকল্পনাটাকে সত্যি করতে গেলে ওই যে বললেন টু ডু লিস্ট বা ক্যালেন্ডার বা এখন তো কত ডিজিটাল প্ল্যানার অ্যাপস আছে, এগুলো খুব সাহায্য করে। হ্যাঁ, অ্যাপস তো অনেক। তবে মজার ব্যাপার হলো, কিছু বই যেমন ডিজিটাল টুলস ব্যবহার করতে বলে, তেমনি কিছু বই কিন্তু সেই পুরনো দিনের কাগজ কলমের প্ল্যানারের কার্যকারিতার কথাও বলে। ও আচ্ছা। আসল বিষয় হলো ধারাবাহিকতা, মানে যে পদ্ধতি হোক সেটা নিয়মিত ব্যবহার করাটা জরুরি। তাহলে ফোকাসটা থাকে, কাজগুলো চোখের সামনে থাকে। পরিকল্পনা তো হলো, কিন্তু অনেক সময় তো কঠিন বা অপছন্দের কাজগুলো শুরু করতে ইচ্ছে করে না। ওই যে ব্রায়ান ট্রেসি মজা করে বলেছেন, ইটিং দ্য ফ্রগ, মানে ব্যাঙটা খেয়ে ফেলা। হ্যাঁ হ্যাঁ, ওই আইডিয়াটা কিন্তু দারুণ কাজের। দিনের শুরুতেই যখন আমাদের এনার্জি লেভেল, মানে মানসিক শক্তিটা সবচেয়ে বেশি থাকে, তখন সবচেয়ে কঠিন, সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা সেরে ফেলা। এটা অনেকটা ওই তেতো ওষুধটা প্রথমেই খেয়ে ফেলার মতো। একবার হয়ে গেলে দেখবেন বাকি দিনটা অনেক হালকা লাগছে, একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হয়। ঠিক, কিন্তু কাজ ফেলে রাখার যে অভ্যাসটা, মানে ওই দীর্ঘসূত্রিতা, এটা তো অনেকেরই সমস্যা। এটা খুব কমন একটা সমস্যা। এর জন্য কি করা যায়? কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করা, বা ধরুন পোমোডোরো টেকনিক, ওই যে 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। হ্যাঁ, পোমোডোরো মনোযোগ ধরে রাখার জন্য চমৎকার, বিশেষ করে এমন কাজে যেখানে সহজেই মনোযোগ সরে যায়। 25 মিনিট ফোকাসড কাজ, তারপর ছোট্ট একটা ব্রেক, এটা বেশ সাহায্য করে। কিন্তু এটা কি সব ধরনের কাজের জন্য ভালো? ধরুন কোনো ক্রিয়েটিভ কাজ করছি। ঠিক ধরেছেন, কিছু বিশেষজ্ঞ বা লেখক মনে করেন যে খুব গভীর মনোযোগের কাজের ক্ষেত্রে, যেমন ধরুন লেখার কাজ বা কোনো ডিজাইন, সেখানে এই 25 মিনিট পরপর ব্রেক দিলে উল্টে মনোযোগটা ভেঙে যেতে পারে। ও আচ্ছা। তাই বইগুলোতেও প্রায়ই বলা হয় এই কৌশলগুলো একেবারে নিয়ম মেনে না করে নিজের প্রয়োজন অনুযায়ী একটু অদল বদল করে নিতে, মানে ফ্লেক্সিবল থাকা আর কি। আর হ্যাঁ, নিজের জন্য একটা ডেডলাইন ঠিক করা, এটাও কিন্তু কাজ ফেলে রাখার অভ্যাস কাটানোর একটা পরীক্ষিত উপায়। আচ্ছা, আরেকটা খুব জরুরি বিষয় হলো না বলতে পারা। এটা বলতে কিন্তু অনেকেরই খুব কষ্ট হয়, যদিও জানি যে এটা গুরুত্বপূর্ণ। ঠিক, আসলে না বলতে পারাটা শুধু সময় বাঁচানোর একটা টেকনিক না, এটা নিজের প্রায়োরিটিগুলোকে রক্ষা করার একটা উপায়। যখন আমরা পরিষ্কার যে কোন কাজগুলো আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, তখন অপ্রয়োজনীয় অনুরোধ বা প্রতিশ্রুতিতে হ্যাঁ বলে ফেলার সম্ভাবনাটা কমে যায়। এটা আসলে নিজের সময়ের চারপাশে একটা বাউন্ডারি তৈরি করার মতো। ঠিক, আজকাল তো নানা রকম টুলস, অ্যাপস, রিমাইন্ডার, টাইম ট্র্যাকার এসবও খুব চলছে। এগুলো কতটা কাজের? এগুলো কিন্তু বেশ কাজের হতে পারে, বিশেষ করে আমরা কোথায় অজান্তেই সময় নষ্ট করছি সেটা বোঝার জন্য।
যেমন ধরুন বারবার ফোন চেক করা বা সোশ্যাল মিডিয়া দেখা, টাইম ট্র্যাকারগুলো এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এগুলোকে একরকম ডায়াগনস্টিক টুল বলা যেতে পারে। সমস্যাটা কোথায় সেটা বুঝতে সাহায্য করে। কিন্তু সমাধানটা নিজেকেই করতে হবে। অবশ্যই, টুলস শুধু সাহায্য করতে পারে। আর একদম শেষে কাজ আর জীবনের মধ্যে ব্যালেন্স রাখা, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বিশ্রাম, সম্পর্ক, নিজের যত্ন, এগুলোর জন্য তো সময় দরকার। এটা ভীষণ জরুরি। কার্যকর সময় ব্যবস্থাপনার লক্ষ্য কিন্তু শুধু প্রোডাক্টিভিটি বাড়ানো নয়, বরং একটা সুস্থ, টেকসই জীবনযাপন নিশ্চিত করা। ঠিক। প্রায় সব বইতেই দেখবেন ওই বার্ন আউটের ব্যাপারে সাবধান করা হয়েছে। মানে অতিরিক্ত কাজ করতে করতে একসময় আর কাজ করার শক্তিই থাকে না। হ্যাঁ, এটা হয়। কারণ দিনের শেষে দীর্ঘমেয়াদে দেখলে অতিরিক্ত চাপ কিন্তু আমাদের কর্মক্ষমতা কমিয়েই দেয়। তাই বিশ্রাম, ব্যক্তিগত জীবন এগুলোকেও এই ব্যবস্থাপনার অংশ হিসেবেই দেখতে হবে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? সারসংক্ষেপ করলে বলতে হয়, নিজের লক্ষ্য নিয়ে একদম পরিষ্কার ধারণা রাখা, সেই অনুযায়ী পরিকল্পনা করা, প্রায়োরিটি বুঝে কাজ করা আর ডিসিপ্লিন থাকা। হ্যাঁ, একটা পুরনো কথা আছে না, হয় আপনি সময়কে পরিচালনা করুন, না হলে সময় আপনাকে পরিচালনা করবে। এটাই বোধহয় মূল শিক্ষা। একদম। আর এই আলোচনার শেষে একটা জিনিস হয়তো ভাবা যেতে পারে। বলুন। সেটা হলো, আমরা প্রায় সবাই এই টাইম ম্যানেজমেন্টের দারুণ সব কৌশল জানি বা শুনেছি, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গিয়ে আটকে যায় কেন? ধরুন, ওই যে না বলতে না পারা বা কঠিন কাজটা শুরু করতে দেরি করা, এর পেছনের মানসিক কারণটা কি হতে পারে? কিংবা ধরুন, এই সপ্তাহে আমরা যে কৌশলগুলো নিয়ে কথা বললাম, তার মধ্যে থেকে কোনো একটা ছোট্ট কৌশল নিজের জীবনে একটু প্রয়োগ করে দেখলে কেমন হয়? ফলাফলটা হয়তো আমাদেরকেই অবাক করে দিতে পারে।